প্রিয় দর্শক, তোমার জন্য আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আমার সাথে রয়েছেন তাহসান এবং মিথিলা। চলুন তাদের সাথে গল্প ফিরে যাওয়া যাক। তাহসান ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের এখানের স্টুডেন্টদের সাথে আপনার ইন্টারঅ্যাকশন এবং দেশের বাইরের স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাকশন কেমন ছিল? ওখানে স্টুডেন্ট হিসেবে ক্লাসগুলো খুবই এনজয় করেছি, কারণ আমরা যখন বাংলাদেশে পড়াই ইটস মোস্টলি লেকচার বেসড টিচিং। ওখানে বিজনেস এডুকেশনটা হচ্ছে কেস বেসড মোস্টলি। সো কেস পড়ে শেখার মজাটা অন্যরকম, খুবই ইন্টারঅ্যাক্টিভ হয় ক্লাসগুলো। সো আমি ওখানের এক্সপিরিয়েন্স থেকে যে যতটুকু এদেশে প্রয়োগ করতে পারি সেটাই হবে আমার গোল। সো এতদিন লেকচার বেসড ছিল আমার পড়াশোনার স্টাইল, সো এখন আস্তে আস্তে আমি চাচ্ছি কেস বেসড লেকচার তৈরি করতে। তো যেহেতু দেশে ফিরে এসেছেন, এখন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? পরিকল্পনা আসলে তোমার পরিকল্পনা? আমার পরিকল্পনা তেমন কিছু নেই, কারণ পরিকল্পনা করে আমি কখনো কিছু হয়নি। আমার জীবনে সবকিছু হুট করে হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে যা এখন করি সেটা ভালো করে করব, যেটা আমার কাজ সেটাতে সময় দিব, ভালো কিছু হয়ে যাবে। যেরকম এক সময় গান করতাম, গান করতে করতে ভালো কিছু হয়ে গেছে, রেকর্ড কন্ট্রাক্ট পেয়েছি, অনেক অ্যালবাম করেছি। পড়াশোনা করতে পছন্দ করতাম, পড়াশোনা করতে করতে স্কলারশিপে বাইরে চলে গিয়েছি। তারপর এখন আবার শিক্ষকতা পেশায় আছি, থাকতে থাকতে ভালো কিছু হয়তো হয়ে যাবে। ও যেমন পরিকল্পনা করে না, আমি আবার পরিকল্পনা করতে খুব ভালোবাসি। আচ্ছা, আমার পরিকল্পনা হচ্ছে, আমি আগে এডুকেশন নিয়ে কাজ করেছি, এডুকেশন রিসার্চে কাজ করতাম একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে, আর পড়াশোনা করে এসেছি এডুকেশন নিয়ে, আর ওখানেও কাজ করেছি এডুকেশন নিয়ে। তো আমার এখন ইচ্ছা হচ্ছে এখানে এডুকেশন নিয়ে কাজ করা, এডুকেশন বাংলাদেশের এডুকেশনাল ডেভেলপমেন্ট কাজ করার। দেখা যাক কি হয়। আর সেই সাথে অভিনয়টা আসলে যখন শুরু করেছি তখন অত ভেবে চিন্তা শুরু করিনি, প্রফেশনালি নিব কখনো ভাবিনি, কিন্তু এখন অভিনয়টা করতে ভালোই লাগছে। কণ্ঠশিল্পী মিথিলা কোথায় হারিয়ে যাচ্ছে না তো? আসলে আমি কখনো আমাকে কণ্ঠশিল্পী মিথিলা বলতে চাই না, কারণ যে পরিমাণ অধ্যাবসায় করতে হয় কণ্ঠশিল্পী বলার জন্য নিজেকে, আমি সেরকম করি না। আমি রেয়াজ করি না, গান প্র্যাকটিস করি না, কিছু করি না। তো আমার আসলে প্লাস পয়েন্টটা হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু মিউজিশিয়ান, তো ওর সাথে থেকে থেকে আমি একটু কণ্ঠশিল্পী হয়ে গেছি মনে হয়। আচ্ছা, আপনাদের সাথে কথোপকথন হচ্ছিল আমাদের শুটিং এর আগে, তখন বলছিলেন যে ওখানে কনসার্ট আপনাদের খুব পছন্দ ছিল বা অ্যাটেন্ড করেছেন যেগুলো, তো একটু যদি ওখানের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন। বিদেশে 2 বছর থাকার ভালোগুলোর ভেতরে এটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট, কারণ ঢাকায় ছোটবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছি, কখনো ভাবিনি তাদেরকে সামনাসামনি দেখবো, তাদের লাইভ পারফরমেন্স দেখবো। সো ঢাকা একটা সময় ছিল নিজে পারফর্ম করতাম, করতে গিয়ে আসলে অন্যের কনসার্টও দেখা হতো না বন্ধু বান্ধবদের, আবার বাইরে তো যে কনসার্ট কখনো দেখা হয়নি। সো এই 2 বছর থাকা অবস্থায় অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট, যাদের যারা আমাদের আইডল, তাদের কনসার্ট দেখতে পেরেছি। সেজন্য খুবই এটা একটা ভালো টাইম কেটেছে। তো আমাদের দেশের শিল্পীরা যখন দেশের বাইরে যান, সেখানের সেই আমি যতটুকু জানি যে আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন তারা তো অনেক আগ্রহ নিয়ে সেখানে উপস্থিত হন। তো সেই অবস্থায় এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আজকে শেয়ার করতে পারবেন, যে আপনার যেটা বললেন যে আপনি আইডল যারা আমাদের দেশে তাদেরকে যখন ওখানে পেয়েছেন, এমন কোনো ঘটনা আছে যেটা শেয়ার করা যাবে? হ্যাঁ, শেয়ার করা যাবে। মার্ক নফলারের কনসার্ট দেখছিলাম। অনেকে হয়তো জানেন, মার্ক নফলার হচ্ছেন ডায়ার স্ট্রেটস ব্যান্ডের লিডিং ম্যান। উনি এখন একা পারফর্ম করেন। ছোটবেলা থেকে বিশাল ফ্যান ওনার, আমরা দুজনই ফ্যান। সো ওনার কনসার্ট দেখছি, খুবই ভালো লাগছে, সব প্রিয় প্রিয় গানগুলো হচ্ছে। 2 ঘন্টা পরে কনসার্ট শেষ হয়ে গেল। কনসার্ট শেষ হওয়ার পরে ইউজুয়ালি যেটা হয়, যখন স্টেজ ছেড়ে আর্টিস্টরা চলে যায়, তখন যদি অডিয়েন্সরা তালি দিতে থাকে, যদি অনেকক্ষণ ধরে তালি দেয়, আবার কিন্তু ফিরে আসে। এটা এদেশে যারা হয়তো জ্যাজ কনসার্ট, ওসমানীতে দেখতে যান, তারা জানেন এরকম একটা রেওয়াজ রীতি আছে। সো আমরা যারা ভক্ত ছিলাম বুঝতেই পারছেন যে সবাই খুবই বিশাল ভক্ত। সো একবার তালি দেওয়ার পরে প্রায় 4 মিনিট তালি দেওয়ার পরে, অথবা 2 মিনিট 3 মিনিট দেওয়ার পরে আসলেন, 2টো গান গাইলেন, চলে গেলেন। আবার আমরা 4 মিনিট তালি দিলাম, আবার আসলেন, 2টো গান গাইলেন, চলে গেলেন, আবার একই গান। সো টোটাল উনি পরের প্রায় 45 মিনিট
একই কাজ হলো। তো আচ্ছা। 2 ঘন্টার কনসার্ট প্লাস বোনাস 45 মিনিট, আমরা তালি দিয়ে যাচ্ছি তো যাচ্ছি, আর উনি বারবার ফেরত আসছেন। মানে ওনার যে ডেডিকেশনটা, ভক্তদের প্রতি ভালোবাসা, এটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। সত্যি। তো তখন মনে হয়েছে যে আমার দেশে যারা ভক্ত আছে, আমি হয়তো তাদেরকে অনেকভাবে হয়তো একটু ফোন করলেই বিরক্ত হয়ে যাই, অথবা হয়তো দেখা করতে চাইলে হয়তো দেখা করতে পারি না। তো আমি বুঝেছি আসলে যে ওখানে যেহেতু নিজে ভক্ত হিসেবে ব্যাপারটা ফিল করেছি, আসলে এই ব্যাপারটা অনেক তুচ্ছ না। সো মানে আমার মনে হয়েছে আমার ভক্তদের কাছে, যাদেরকে আমি কষ্ট দিয়েছি, তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং এখন থেকে কোনো ভক্ত যদি আমার কোনো কিছু চেরিশ করতে চায়, আমার সাথে জাস্ট হয়তো একটু কথা বলতে চায় 2 মিনিট, আমি তার সাথে ভালো করে কথা বলবো, সময় দেবো, যত ব্যস্তই থাকি। আচ্ছা। এই একটা জিনিস আমি এখান তার থেকে মানে আপনার ভক্তরা যারা আজকে দেখছেন অনুষ্ঠান, তাদের জন্য একটা খুব ভালো একটা খবর এটা। আর মিথিল, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো। আমরা তাহসান ভাইয়ের গুণ সব মোটামুটি অনেক কিছুই জানি, কিন্তু এমন কোনো কিছু আছে যেটা আমরা জানি না, অজানা কোনো একটা গুণের কথা যদি আপনি একটু শেয়ার করতেন। আচ্ছা, এই গুণটা আমিও জানতাম না। এবার 1 বছর আমেরিকা থেকে জেনে আসলাম, সেটা হচ্ছে ও ভালো চিকেন রান্না করতে পারে। ও আচ্ছা। আমার কিন্তু এখনই জিভে পানি চলে আসে। যাই হোক, আপনার কাছে একই প্রশ্ন, মিথিলা আপনার এমন কোনো অজানা গুণ? অনেকগুলো আছে। ওরটাও বেসিক্যালি রান্নার দিকেই হবে। ও যে খুব ভালো বিরিয়ানি রাখতে পারে সেটা জানতাম না। আর এই দেশে ওখানে যাওয়ার পরে সিদ্দিকা কবিরের বিশাল বড় ফ্যান হয়ে গেছি। আচ্ছা, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, তো একটা প্রশ্ন করতে চাইবো। যেহেতু আজকে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী, একটা প্রতিষ্ঠা বার্ষিকী বলতে আমরা বোঝাচ্ছে বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়া, অনেক কিছু অভিজ্ঞতা ঝুড়িতে জমা পড়া, তার মধ্যে কিছু স্মৃতি, কিছু আনন্দের, কিছু বেদনার। তো এমন কিছু আপনাদের এই অল্প, আমি বলবো খুব অল্প সময় আপনাদের পেরিয়েছে, আরো লম্বা সময় আপনাদের আছে সামনে জীবনে। এই অল্প কিছু বছরের মধ্যে আপনাদের এমন কোনো ঘটনা যেটা আপনাদের জীবনে খুব বিরাট একটা ভূমিকা রেখেছে, সেটা নিয়ে একটু যদি বলতেন। এই হতে পারে যে এই যে 1 বছর দেশের বাইরে ছিলাম, আমি কখনো দেশের বাইরে এতদিন থাকিনি। দেশের বাইরে গিয়ে দেশটাকে অন্যভাবে ফিল করা, অন্যভাবে দেখা, আবার অনেক কিছু এখানে ইগনোর করতাম, অনেক কিছু চোখে পড়তো না, আবার সেগুলো ফেরত আসার পরে সেই জিনিসগুলা একটু চোখে লাগা, একটু ভাবা সেই জিনিসগুলা নিয়ে। আমার মনে হয় এটা একটা বড় অ্যাচিভমেন্ট। প্রায় একই রকম কথা। 2 বছর আমেরিকায় ছিলাম। আমেরিকান সোসাইটি অনেক ভালো আছে, অনেক খারাপ আছে। কোনো একটা কারণে পাশ্চাত্য সমাজের খারাপগুলো আমরা বেশি দেখতে পাই, উই আর এক্সপোজড টু দ্যাট পার্ট অনলি। ভালোগুলো কিন্তু আমরা খুব একটা কোনো কারণে দেখি না, অনেক ভালো আছে। সো আমি ভালোগুলো নেয়ার চেষ্টা করেছি, ছোটখাটো ভালো, যেটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হয় না ভালো। যেমন একটা ধরেন, আমি প্রথমে যে একটা কালচার শখ হয় আমার, টেলিভিশন খুলেই দেখি একটা কমেডি চ্যানেলে ক্রিস টাকারের একটা কমেডি শো হচ্ছে, 1 ঘন্টার একটা স্পেশাল প্রোগ্রাম। ওখানে উনি আশেপাশের অনিয়ম নিয়ে কটাক্ষ করছেন, এবং সেটা করতে যে দেশের প্রেসিডেন্টকেও ছাড় দিচ্ছেন না। আমি চিন্তা করলাম কিভাবে এত সাহস কিভাবে হয় একটা কমেডিয়ানের যে প্রেসিডেন্টকে নিয়ে এরকম কটাক্ষ করে কথা বলা। তখন দেখলাম যে ওই দেশে আসলে অনিয়ম যেই করুক না কেন, সে মুখাপেক্ষী, তাকে জবাবদিহি করতে হবে। তো আমরা এই দেশে আসার পরে আমরা আসলে, আমার মনে হলো আমরা সবকিছুতেই ভয় পাই। কোথাও অনিয়ম দেখলে বলতে ভয় পাই। যেমন আমি ধরেন আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে যেসব অনিয়ম আছে, আমি কিন্তু কখনো বলবো না। কারণ যদি ধরেন কোন একটা রেডিও চ্যানেল যদি একটা অনিয়ম করে থাকে, ধরেন আর্টিস্টদের রয়্যালটি দিচ্ছে না, আমি কিন্তু আর্টিস্ট হিসেবে, কোনো আর্টিস্ট কিন্তু এটা নিয়ে কথা বলবে না। আরো অনেক অনিয়ম আছে, আমি একটা বললাম, কেন বলবে না? ভয়। একটা প্রশ্ন করে নেব, আপনার অনেকগুলো গানের মধ্যে কোন গানটা আপনি তাহসান ভাইয়ের জন্য ডেডিকেট করে লিখেছেন যদি বলতেন? অনেক গানই তো লিখেছি, তার মধ্যে একটা গান পাগলা ঘুরি একটা গান আছে আমার। আচ্ছা, সেই গানটা একদমই প্রেমের একটা গান, হ্যাঁ ওকেই ডেডিকেট করে লেখা গানটা। আচ্ছা, আমরা এই গানের 2 লাইন শুনতে পারবো আপনার কণ্ঠে? আসলে গানটা ওর গাওয়া, আমি হয়তো গানটা টোটাল আমার গানের কথাটা বলতে পারি। এটা হচ্ছে, রোদের সাথে লুকোচুরি, পাগলা ঘুরি, হাওয়ায় উড়ি, এমনই নাকি হয় শুনেছি, ভালোবাসলে পরে। আচ্ছা, আর তাহসান ভাই আপনার নতুন অ্যালবাম কবে আসবে? নতুন অ্যালবাম কবে আসবে? কাজ করা শুরু করেছি। আচ্ছা, তো ওখান থেকে কি কোনো গান আমাদেরকে একটু শোনানো যাবে? একটু শোনানো যেতে পারে, ট্রাই করতে পারি। 2 লাইন। খবর উঠেছে ওই পত্রিকায়, জীবন নাকি অতি সাধারণ,
লিখেছে যেই বোকাটা প্রেমে পড়েনি, বোঝে বেশি বেশি অকারণ। আমি অতি সাধারণ, আমার প্রেম অসাধারণ। বাহ, চমৎকার। আপনি কি প্রথম শুনলেন আজকে? প্রথম শুনেছি। তো এখনই আপনার অনুভূতি জানিয়ে দেন ভাইয়াকে কেমন লাগলো। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। তো তার মানে আমরা এরকম অসাধারণ কিছু গান আপনার নতুন অ্যালবামে পাচ্ছি। জানি না, কারণ গলায় মনে হয় জং ধরেছে না গান গেতে গেতে। সে জং ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে, বাংলাদেশের বাতাস লাগার সাথে সাথে। ভালো বলেছেন। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ আজ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে অনেক ধন্যবাদ। আর এনটিভি কে কংগ্রাচুলেশনস। এনটিভির দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, অজানা কিছু কথা আর মধুর আলাপচারিতায় চমৎকার সময় কেটে গেল, তাই না? এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করব আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে। আমি তো বিদায় নিচ্ছি এখন, কিন্তু আপনাদেরকে বলবো এনটিভির সাথে থাকুন, কারণ আপনাদের অনুপ্রেরণা, ভালোবাসায় এনটিভিকে পথ দেখাবে সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।